আসসালামু আলাইকুম। আজ 20 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। আমেরিকাকে ধোঁকা দিল ইসরায়েল, গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু। উপজেলা নির্বাচন নিয়ে এসব কি করছে বিএনপি? এবার বিস্তারিত। ঢাকায় গান গাইতে আসা উপমহাদেশের জনপ্রিয় গায়ক পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ছবি ভাইরাল হয়েছে। রাজধানীর কোনো একটি 5 তারকা হোটেলে তোলা সেই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করে সাদ্দাম হোসেন লিখেছেন, লেটস ভাইব। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্যের ঘরে গিয়ে বলেছেন, পাকিস্তানি গায়কের সঙ্গে কেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ছাত্রলীগের ছবি? অনেকে আবার বলছেন, ছবি নিয়েও রাজনীতি। এরকম নানা প্রসঙ্গ। বিজয়চন্দ্র রায় লিখেছেন, প্রাণের সংগঠন, প্রাণের শিল্পী। তৌফিক নাজমুল বলেছেন, ভাইগুলোকে পাকিস্তানে পাঠানো দরকার। আশিকুজ্জামান ডলার লিখেছেন, একজন পাকিস্তানের সঙ্গে এমন ভাব বিনিময় মানায় না। এইচ.এম. রাকিবুল ইসলাম কমেন্ট করেন, এইটা কেমন হলো? পাকিস্তানি সবকিছু বয়কট করে পাকিস্তানি শিল্পীর সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। শুক্রবার পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম ঢাকার মঞ্চ মাতিয়েছেন। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার রাত 9:15টার দিকে মঞ্চে ওঠেন তিনি। ভক্তদের গেয়ে শোনান তেরে হোনে লাগা হু, দুরি ও আদাতের মতো তার জনপ্রিয় কিছু গান। এর আগে 28 মার্চ আতিফের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন গায়ক নিজেই। ওই দিন বিকেলে ফেসবুকে 12 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন আতিফ, যেখানে তার ছবি মিউজিকের সঙ্গে লেখা ছিল, বাংলাদেশ চলো একসঙ্গে সঙ্গীত উপভোগ করি। 2013 সালে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথম ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। পরে 2016 সালে এটিএন এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে দ্বিতীয়বার ঢাকায় আসেন। পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্ম নেয়া উপমহাদেশের তুমুল জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ক্যারিয়ার শুরু করেন 2003 সালে জাল ব্যান্ডের মাধ্যমে। মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলা, পশতু সহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন। জেহের সিনেমার ও লামহে ও বাতে গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একে একে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। তার মধ্যে উল্লেখ্য পেহলি নজর মে, বাখুদা তুম হি হো, তু জানে না, দুরি, মে রং শরবতো কা, দিল দিয়া গল্লা সহ প্রায় শতাধিক গান। যুক্তরাষ্ট্রকে অন্ধকারে রেখেই শুক্রবার ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, এমন তথ্যই জানা যাচ্ছে। ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে বৃহস্পতিবার জানিয়েছিল, পাস ওভারের ছুটি শেষ হওয়ার আগে তারা ইরানে হামলা চালাবে না। এক সিনিয়র কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, মার্কিনীদের ইসরায়েল আশ্বস্ত করেছিল যে পাস ওভারের ছুটি শেষ না হওয়া পর্যন্ত ইরানে তারা হামলা চালাবে না। উল্লেখ্য, পাস ওভারের ছুটি শুরু হবে 22 এপ্রিল, শেষ হবে 30 এপ্রিল। ইরানে ইসরায়েলের হামলাটি ছিল সীমিত পর্যায়ের। সম্ভবত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার পরিকল্পনা অনুযায়ী তা করা হয়েছিল। ইরানি রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, ইস্পাহান নগরীতে 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরানি সিনিয়র কমান্ডার সিয়াভশ মিহানদোস্ত রাষ্ট্রীয় টিভিকে বলেন, হামলায় কোনো ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থাও জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলো অক্ষত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড স্টিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়া নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে কথা বলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হামলাটি হয়। ইতালির ক্যাপ্রি দ্বীপে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের উপর হামলার ব্যাপারে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন। তিনি বলেন, কোনো ধরনের আক্রমণাত্মক অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না। এটুকু ছাড়া আমি ইরানে হামলার ব্যাপারে কিছুই বলছি না। তিনি বলেন, আমাদের অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কাজ করে যাবে। তবে শুক্রবার সকালে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি সাংবাদিকদের বলেন, একেবারে শেষ মুহূর্তে হামলাটির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে অবহিত করে ইসরায়েল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে হামলাটির ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা ছিল স্রেফ একটি তথ্য। মিডল ইস্ট আই এ ব্যাপারে হোয়াইট হাউসের মন্তব্য চেয়েছিল, কিন্তু এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়াশিংটনে মার্কিন দূতাবাসের সাথে যোগাযোগ করেও কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে শুক্রবার বিকেলেই ইরানি বিমানবন্দরগুলোতে বিমান চলাচল শুরু করে। এছাড়া রেভলিউশনারি গার্ডের এক কমান্ডার রয়টার্সকে বলেন, বদলা নেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। মিহান দোস্ত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন,
তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক বস্তুকে টার্গেট করেছে। তিনি বলেন, হামলায় কোনো ক্ষতি হয়নি। এদিকে এক বিশ্লেষক ইরানি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, মিনি ড্রোনগুলো অনুপ্রবেশকারীরা ইরানের ভেতর থেকেই উড়িয়েছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার ব্যাপারে নীরব রয়েছে। অবশ্য বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং সাবেক কর্মকর্তা হামলার ব্যাপারে কথা বলেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির একটি শব্দ টুইট করেছেন, দুর্বল। এই কট্টরপন্থী রাজনীতিবিদ শনিবার রাতে ইরানি হামলার ব্যাপারে কঠোর জবাব দেওয়ার পক্ষে ছিলেন। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়া রোধের চেষ্টা করছে, কিন্তু তারা আবার একই সাথে ইসরায়েলকে সামরিক সহায়তাও অব্যাহত রেখেছে। শনিবার রাতে ও রোববার ভোরে ইসরায়েলের 3 শতাধিক ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে এগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জর্ডান প্রতিরোধ করে। 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় 2 ইরানি কমান্ডার নিহত হওয়ার জবাব এভাবে দেয় ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা মনে হচ্ছে এবারকার মতো শেষ হলো। যদিও ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে যে হামলা হয়েছে সেটি তারা করেছে। অন্যদিকে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতারা বিষয়টিকে গুরুত্বহীন, এমনকি হাস্যরস পর্যন্ত করেছেন যে আদৌ কিছু হয়েছে কিনা তা নিয়ে। তবে শুক্রবার সকালে কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছিল এবং তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনও অসম্পূর্ণ ও পরস্পর বিরোধী তথ্য আসছে। আমেরিকার কর্মকর্তারা বলেন ক্ষেপণাস্ত্র হামলার কথা, কিন্তু ইরানের কর্মকর্তারা বলছেন মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজে কয়েকটি ছোট ড্রোন বিস্ফোরিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, ভূপাতিত করা মাইক্রো এয়ার ভেহিক্যালের কারণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এসব সাধারণ কোয়াডকপ্টার হলো ইসরায়েলের এক ধরনের কলিং কার্ড, যা তারা ইরানের অভ্যন্তরে গোপন কার্যক্রম চালাতে কয়েক বছর ধরে ব্যবহার করছিল। এবার তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইস্পাহান, যেখানে দেশটির চমৎকার ইসলামী ঐতিহ্য রয়েছে। তবে এই প্রদেশটির বিশেষ পরিচিতি হলো নাতাঞ্জ পারমাণবিক কর্মসূচির জন্য। দ্য ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার এবং একটি বড় ধরনের বিমান ঘাঁটি সেখানে আছে, যা গত 14 এপ্রিল ইসরায়েলে হামলায় ব্যবহৃত হয়েছে। এছাড়া এটি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানারও একটি কেন্দ্র। সেখান থেকে শত শত ক্ষেপণাস্ত্র উড়ে গেছে ইসরায়েলের দিকে। সুতরাং সীমিত হলেও এটি ইরানের দিকে শক্ত বার্তা নিয়ে গেছে যে ইরানের প্রাণকেন্দ্রে আঘাত করার মতো গোয়েন্দা সামর্থ্য ও সক্ষমতা ইসরায়েলের আছে। ইসরায়েলের জন্য এই বার্তা দেওয়াটাই জরুরি ছিল এবং তারা সেটি নিশ্চিত করতে চেয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে নাতাঞ্জকে সুরক্ষা দেয়া ইরানের এয়ার ডিফেন্স রাডার সিস্টেমের মতো কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের। তবে এটা কতটা সফল হয়েছে তার কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। সুতরাং হতে পারে এই হামলা ছিল একেবারেই সিরিজের প্রথম পর্বের মতো বিষয়। তবে উদ্দেশ্যমূলক না হলেও এটা ছিল ওই সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 85তম জন্মদিনের উপহার। ইসরায়েলের কর্মকর্তাদের নীরবতা ইরানকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি রাজনৈতিক সুযোগ দিয়েছে। আবার যখনই শত্রু আক্রমণ চালাবে তখনই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সাথে নিয়েই ইরান পাল্টা শক্ত জবাব দেবে, এই নীতির দিকেও যায়নি ইরান। তারা বরং নিজেদের শক্তির প্রদর্শনকে উপভোগ করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার শুক্রবারের বক্তৃতায় এসব সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেননি। ইসলামী প্রজাতন্ত্রটির জন্য তারা অঙ্গীকার অনুযায়ী অভিযান চালিয়েছে। রোববার গভীর রাতে ইসরায়েলে নজিরবিহীন হামলার মাধ্যমে তিনি তার দেশের ইস্পাত কঠিন অঙ্গীকারের প্রশংসা করেছেন। বিশেষ করে তাৎক্ষণিক প্রতিশোধ বা সরাসরি উত্তেজনার বদলে দীর্ঘমেয়াদী খেলার কৌশলগত ধৈর্যের জন্য ইরান গর্ব করেছে। এখন তারা কৌশলগত প্রতিরোধ এর কথা বলছে। নতুন এই নীতি তারা নিয়েছে দামেস্কে গত 1 এপ্রিল কূটনৈতিক কম্পাউন্ডে হামলার পর। ওই হামলায় কনসুলেটের ভবন ধ্বংস হয়েছে এবং ওই অঞ্চলে একজন সিনিয়র কমান্ডার সহ রিভলিউশনারি গার্ডের 7 জন নিহত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা চাপের মুখে ছিলেন, কারণ গাজা যুদ্ধে ইসরায়েল গত 6 মাসে তাদের লক্ষ্য আরও জোরদার করেছিল। অস্ত্র রাখার গোপন জায়গাগুলো, ভবন, ঘাঁটির মতো তেহরানের নানা স্থাপনা এবং সিরিয়া ও লেবাননের যুদ্ধক্ষেত্রগুলোর সাপ্লাই রুটগুলোতেই হামলা নয়। ইসরায়েল ইরানের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। কয়েক দশকব্যাপী শত্রুতা, যার জের ধরে আগে 2 দেশের মধ্যে ছায়াযুদ্ধ ও গোপন অভিযান হতো, সেটি এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। সবশেষ যে আঘাত ও পাল্টা আঘাত যে প্রকৃতিরই হোক না কেন, উভয় পক্ষের জন্য আরও কিছু মৌলিক অগ্রাধিকার রয়েছে। যেমন প্রতিরোধ, একটি সুনির্দিষ্ট লক্ষ্য যাতে নিজের মাটিতে আর হামলা না হয়। যদি হয় তাহলে মূল্য দিতে হবে এবং এটা হবে ক্ষতিকর। সে কারণে আপাতত ওই অঞ্চলে এবং কাছে ও দূরের রাজধানীগুলোতে একটি স্বস্তির নিঃশ্বাস বইছে। ইসরায়েলের সবশেষ পদক্ষেপ নিজেদের সহযোগীদের দিক থেকে সীমিত প্রতিশোধের আহ্বান।
এখানকার জন্য উত্তেজনা কমিয়ে এনেছে। সবাই সর্বাত্মক যুদ্ধ বন্ধ চায়, কিন্তু এ শান্তি যে স্থায়ী হবে না এমন সন্দেহের বাইরে কেউ নেই। অঞ্চলটিতে এখনও আগুন জ্বলছে, গাজা যুদ্ধ এখনও চলছে, অসংখ্য ফিলিস্তিনি হতাহতের শিকার হয়েছে। ঘনিষ্ঠ সহযোগীদের চাপের মুখে ইসরায়েল বড় আকারে মানবিক সহায়তার সুযোগ দিতে রাজি হয়েছে, কিন্তু তারপরেও বিপর্যস্ত ওই ভূখণ্ডটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। হামাসের হাতে পণবন্দিরা এখনও ফিরে আসেনি এবং যুদ্ধবিরতি আলোচনাতেও অচল অবস্থা তৈরি হয়েছে। ইসরায়েল হামাসের শক্ত ঘাঁটি রাফাহাতে ঢোকার হুমকি দিচ্ছে, যা ত্রাণ সংস্থার প্রধান ও বিশ্ব নেতারা বলেছেন আরেকটি মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। পুরো অঞ্চলে ইরানের প্রক্সি নেটওয়ার্ক আছে, যাকে বলা হয় অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স। লেবাননের হেজবুল্লাহ থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেনের হাউসি সবাই প্রস্তুত, প্রতিদিনই হামলা করছে। গত কয়েক সপ্তাহে অঞ্চলটির গভীর অন্ধকার বিপজ্জনক সময়েও তার কোনো পরিবর্তন হয়নি। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত ঠেকাতে করণীয় নির্ধারণী জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেতানিয়াহুর 3 মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের ডাক দেন। কোনো সূত্রের বরাত না দিয়ে চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন। উল্লেখ্য, 2014 সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে তা স্থগিত হলে 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান। এবার দেশের খবর। বিএনপির রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা জনগণের কাছে বিএনপি সন্ত্রাসের রাজনীতির ব্যাপারে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে পারি এবং তাদেরকে জনগণের কাছে আরও বিচ্ছিন্ন, আরও অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি, কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। এ অবস্থায় তারা জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, এটা তাদের পুরনো কৌশল। বিএনপিকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে কানাডার ফেডারেল আদালত সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। বিএনপি আসলে কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না, তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল, এটাই তাদের বলছি। ওবায়দুল কাদের বলেন, আগামী 5 বছরের আগে আর নির্বাচনের সুযোগ নেই, তাই বিএনপি ক্ষমতা দখলের সুযোগ নিতে বিদেশিদের কাছে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হয়েছে, বিদেশে দেশের সম্মান উচ্চতায় নিয়ে গেছে। বর্তমান সরকারের অধীনে সংসদ নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের কথা ইতোমধ্যে জানিয়েছে বিএনপি। এবার দলের যেসব নেতাকর্মী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তাদের মনোনয়ন প্রত্যাহার এবং ভোট বর্জনের নির্দেশ দিয়েছে দলটি। বিএনপি নেতারা বলেছেন, বিএনপি দলীয়ভাবে ভোট বর্জন করলেও তৃণমূলের দলের 40 থেকে 45 জন প্রার্থী ভোটে থেকে যায়। তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিতে দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনুরোধ করেন। এরপর দলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ইতোমধ্যে অনেকে মনোনয়ন প্রত্যাহার করেও নিয়েছেন। আগামী রোববার বাকিরা প্রত্যাহার করে নেবে বলে আশা করে বিএনপি। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা পোস্টকে বলেন, আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলা উপজেলা পর্যায়ে কাজ করছে, আমরাও কেন্দ্র থেকে ফোন করে প্রার্থীদের সঙ্গে কথা বলছি। অনেকে ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে, এখন খুব বেশি নেতাকর্মী ভোটে নেই। তিনি আরও বলেন, নাটোরে একজন মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর তাকে গ্রেপ্তারও করা হয়েছে। নাম না প্রকাশের শর্তে বিএনপির এক সাংগঠনিক সম্পাদক বলেন, আসলে এবার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক নেই, আমাদের উচিত ছিল ভোটে যাওয়া, এতে করে তৃণমূলে দলের সাংগঠনিক শক্তি বাড়ত নির্বাচনী কর্মকাণ্ড ঘিরে।
তিনি আরও বলেন, দলের উচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে যারা ভোটে অংশ নিয়েছে তাদের সরে যেতে। সেই অনুযায়ী ভোটে অংশ নেওয়া নেতাদের ফোন করে মনোনয়ন প্রত্যাহার করতে অনুরোধ করছি। এরপরও যারা নির্বাচনে থেকে যাবে তাদের দল থেকে বহিষ্কার করা হতে পারে, যদিও এতে দলের সাংগঠনিক শক্তির ক্ষতি হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি মন্তব্য আমাদের জন্য রেখে গেছেন। তিনি বলেছেন, জ্ঞানের জাকাত হলো মূর্খদের কথায় চুপ থাকা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেকে আছেন যারা কোনো বিষয়ে অভিজ্ঞ নন, তবুও মতামত দিচ্ছেন। কেউ যখন জ্ঞানের প্রাথমিক পর্যায়ে থাকে তখন খুব উত্তেজিত বা নিজেকে প্রতিক্রিয়াশীল হিসেবে উপস্থাপন করে। আবার ওই ব্যক্তিটি যখন জ্ঞানের দ্বিতীয়, তৃতীয় এবং চূড়ান্ত ধাপে পৌঁছে তখন তার প্রতিক্রিয়া কিন্তু অন্যরকম হয়। সেই জন্যে যারা মূর্খ, যারা যে বিষয়ে অভিজ্ঞ না, তাদের মতামতে আপনি কখনোই তর্ক করতে যাবেন না বা উত্তর দিতে যাবেন না। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আপনি চুপ থাকবেন অথবা তাদেরকে পরিহার করবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিনের খবর। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। এ নিয়ে ক্যারিবিয়ান কমিউনিটির 11তম দেশ থেকে স্বীকৃতি এলো। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে। বার্বাডোসের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ক্যারি সিমন্স বলেছেন, দেশটির মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি মেনে চলে। আমরা মনে করি চলমান সংঘাত নিরসনে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত, কিন্তু আমরা মুখে একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। তাই বার্বাডোসের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে সিদ্ধান্তটি ইসরায়েলের সঙ্গে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। বার্বাডোস স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 140টি এখন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়ার সুযোগ ফের আটকে গেল, কারণ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবে 193 সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। এই প্রস্তাবে বলা হয়েছিল, ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 12 সদস্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। 5 স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।